স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে তিনি একথা বলেন। এ সময় তার সাথে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের। আজ সেই বিজয়গাথার 1 বছর পূর্তি। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে এই দিবস। বিজয় উল্লাসে মেতেছে সব শ্রেণীর মানুষ। সবার চাওয়া নতুন বাংলাদেশের জাগরণ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আনন্দে উল্লসিত গোটা দেশ। চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে গণ অভ্যুত্থানের বছর পূর্তি উৎসব। বহদ্দার হাট থেকে বের হয় শিবিরের বিজয় শোভাযাত্রা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলামীও শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ বিজয় র্যালি বের করে। দিবসটি উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়া শিল্পকলা একাডেমিতে নিহতদের পরিবার ও আহতদের স্মরণে হয় আলোচনা সভা। খুলনায় বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া রয়েছে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা। রংপুরেও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিজয় র্যালি হয়েছে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি করেছে ছাত্র জনতা। নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় দেয়ালচিত্র, গ্রাফিতি ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়েছে। শিল্পকলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও জুলাই নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। নারায়ণগঞ্জের চাষারায় আনন্দ মিছিল ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করেছে এনসিপি। এছাড়া সারা দেশের বিভিন্ন শহরে নানা কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। সবার চাওয়া অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সাংবাদিকতার পেশাজীবীর তার যে দায়িত্ব সেটা সে নষ্ট করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, দেখেছি না? প্রত্যেকবার ঘুরে আসার পর একটা প্রেস কনফারেন্স
আমরা এই প্রেস কনফারেন্সে সাংবাদিকতার কিছু রূপ তো দেখেছি, লজ্জাবিহীন, নির্লজ্জ, দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সমস্ত সাংবাদিক কাজ করেছে। আমরা দেখেছি যে এই সাংবাদিকরা জনগণের মনের কথা তুলে ধরার কথা, তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা, তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকে সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় নেমেছে, স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে, খোলাখুলিভাবে সমর্থন দিয়েছে। এরা কি কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে? এরা কি সাংবাদিক? এরা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করেছে। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়াতে পারে, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে, একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে, একটি দলের পক্ষে দাঁড়াতে পারে, তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে, এরা সাংবাদিকতার মধ্যে পড়ে না। এরা দলীয়, এরা হচ্ছে দলীয় কর্মীতে পরিণত হয়েছে। এরা তো সাংবাদিকতার কোন মানদণ্ডে এরা সাংবাদিক না। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে তাদের পথে যাতে চলতে না হয় এটা মাথায় রাখতে হবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি ওই পথে। দর্শক, বক্তব্য রাখছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যুক্ত ছিলাম সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে ৩৬ জুলাই উদযাপন। এই বিষয়ে আরো খবর জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তানিয়া হারুন, আপনি জানেন যে কিছুক্ষণ আগে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেছেন। সেই গণ অভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত গত একটি বছর বিভিন্ন রাজনৈতিক দল এবং হচ্ছে ছাত্র জনতা এবং তরুণ প্রজন্ম জানিয়ে আসছে যে জুলাই যে ঘোষণাপত্র, সেই কাঙ্ক্ষিত যে ঘোষণাপত্রটি কিন্তু কিছুক্ষণ আগেই পাঠ করা হয়েছে। আর সেই সাথে হচ্ছে এখানকার যেই তরুণ প্রজন্ম বা এখানকার যে উপস্থিত জনতা রয়েছে তারা বলছেন যে এরই মধ্যে কিন্তু তাদের একটি অর্জন হয়েছে। সেই সাথে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বলছেন কিন্তু এখানকার যে জুলাই ঘোষণাপত্রটি সেটি কি হচ্ছে রাজনৈতিক আইনি যে ভিত্তি, সেই আইনি ভিত্তিও কিন্তু ঠিক রাখতে হবে, এমনটা কিন্তু বলছেন। আর আপনারা দেখছেন যে একদম মানিক মিয়ার যে অ্যাভিনিউ, যে আসাদ গেট থেকে খামারবাড়ি পর্যন্ত সড়কের উভয় পাশে কিন্তু হাজার হাজার লাখ লাখ তরুণ প্রজন্ম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর এখানকার যারা তরুণ প্রজন্মরা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তাদের যে গণ অভ্যুত্থান, যে অর্জিত যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থান এত সহজ ছিল না। বিগত 16টি বছর তারা এই এমন একটি দিনের বা আজকের যে দিবস, যে গণ অভ্যুত্থান উদযাপন দিবস বা ৩৬ জুলাই উদযাপন যে দিনটি, আজকের এই দিনটি এসেছে, সেই সাথে তারা বলছেন যে অতীতের যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে বা বাংলাদেশে চলার পথে বাংলাদেশের যে অতীতের যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেই ভুল ভ্রান্তিগুলোকে বিসর্জন দিয়ে বা ভুল ভ্রান্তিগুলোকে বাদ দিয়ে সামনে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সামনে কিভাবে বাংলাদেশকে গঠন করা যায় সেভাবে কিন্তু এগিয়ে যাওয়ার তারা আহ্বান বলছেন। তারা বলছেন যে বিগত 16টি বছর তারা যে দমন পীড়নের শিকার হয়েছেন বা দমন পীড়নের মাধ্যমে কিন্তু যে জুলাই যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের গণ অভ্যুত্থান বা এই ধরনের বিসর্জন যাতে দিতে না হয়। তারা আরও একটি বিষয় বলছেন যে ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো রাজনৈতিক দল বা পতিত ফ্যাসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে উঠতে থাকে বা মাথাচাড়া দিয়ে ওঠার প্রয়াস করে, সেক্ষেত্রে কিন্তু এই তরুণ প্রজন্ম কিন্তু রাজপথে নামতে কিন্তু এক পাও পিছ পা হবেন না, এমনটা কিন্তু তারা বলছেন। তারা এখান থেকে জানান দিচ্ছেন যে আজকের এই দিনটি, আজকের যেই ৩৬ জুলাই যেই দিনটি গত 5 আগস্ট কিন্তু এই দিনটি তৈরি হয়েছিল, যে দিনটি তৈরি হয়েছিল 2000 শহীদের রক্তের বিনিময়ে, যে দিনটি তৈরি হয়েছিল হাজার হাজার লাখ লাখ তরুণের রক্ত বিসর্জনের মাধ্যমে। কেউ তার সন্তান তার বাবাকে হারিয়েছেন, বাবা তার সন্তানকে হারিয়েছেন, স্বজন তার এমনকি স্বজনরা হারিয়েছেন, পরিবার তার স্বজনদের হারিয়েছেন। এই ধরনের বিসর্জনের মাধ্যমে রক্তের বিনিময়ে কিন্তু আজকের যে গণ অভ্যুত্থান দিবস, আজকের যেই ৩৬ জুলাই, এই ৩৬ জুলাই তৈরি হয়েছে। আর অতীতে যে ধরনের ফ্যাসিবাদী মনোভাব ছিল বাংলাদেশে, যেমন গত 16 বছর তারা এখানকার যে তরুণ প্রজন্ম তারা বলছেন যে অতীতে যে ফ্যাসিবাদী মনোভাব, যেমন হচ্ছে তারা বলছেন যে শাপলা চত্বরের মতো ঘটনা, তারপর হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা, আয়নাঘরের মতো ঘটনা, এই ধরনের এমনকি অর্থনৈতিক খাতে যে লুটপাটের যে রাজত্ব ছিল, এই ধরনের যে বাংলাদেশকে ধ্বংস করার যে প্রয়াস ছিল, এই ধরনের যে প্রয়াসগুলো ছিল, এই ধরনের যে
যেই অপরাজনীতি ছিল, যে অপসংস্কৃতি ছিল, যে বাক স্বাধীনতা হননের যে রাজনীতি ছিল, এই ধরনের রাজনীতি যাতে ভবিষ্যতে না আসে, বা যারা এই ধরনের কাজে জড়িত ছিল ভবিষ্যতে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনারও কিন্তু দাবি জানিয়েছেন আজকের যেই উপস্থিত তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম বলছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা যদি এ ধরনের অপশক্তি যদি আবার মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা রাজপথে নামতে কিন্তু এক পাও পিছ পা হবেন না, কিন্তু তারা সেটাও কিন্তু বলছেন। সেই সাথে তারা রাজনৈতিক যে ভবিষ্যৎ বাংলাদেশের যে কর্ণধার, তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে ভবিষ্যৎ বাংলাদেশে যাতে বাক স্বাধীনতা থাকে, ভবিষ্যৎ বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে, ভবিষ্যৎ বাংলাদেশে যাতে অর্থনৈতিক ভারসাম্য থাকে, ভবিষ্যৎ বাংলাদেশে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে, এই ধরনের বার্তাগুলো কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। সেই সাথে এখানকার সকাল থেকে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ তরুণের উপস্থিতিতে তারা জানান দিচ্ছেন যে 36 জুলাই যে অর্জন, সেই অর্জনটি এত সহজ ছিল না। তাই ভবিষ্যতে এই গণঅভ্যুত্থানের সম্মান ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন এখানকার উপস্থিত তরুণ প্রজন্ম। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা, তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। হঠাৎ কক্সবাজারে একটি হোটেলে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। একই হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবস্থান করছেন এমন খবরও বের হয়। তবে কোনো বিদেশি অতিথি সেখানে নেই বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলে থাকা এনসিপির নেতা হলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ। পিটার হাসের সঙ্গে তাদের আলোচনার খবর বের হলে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপির 5 নেতা। এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব, এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। আমি লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান, চিফ সিকিউরিটি অফিসার, সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফানুল, হঠাৎ কক্সবাজার এনসিপির 5 নেতা, যেমনটা আমরা জানাচ্ছিলাম, এই বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? জি, কক্সবাজারের ইনানিতে রয়্যাল টিউলিপ যে হোটেলটি আছে, আমার পেছনে যে হোটেলটি দেখা যাচ্ছে, এখানে আজকে সকালে এনসিপির 5 জন কেন্দ্রীয় নেতা কক্সবাজারে এসে এই হোটেলে উঠেছেন। কিন্তু এখানে তাদের সাথে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, সে কি হোটেলে ওঠার কথা যে খবরটি ছড়ায়, এই খবরের পরেই মূলত পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজারে এসে তাদের সাথে একটি মিটিংয়ে মিলিত হচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পরে মূলত এখানে একেবারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা হোটেলের সামনে অবস্থান করে এবং সেখানে স্লোগান মিছিল করতে থাকে। এবং তবে এর পরবর্তী সময়ে আমরা হোটেলের যারা কর্মকর্তারা রয়েছেন, হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে শুধুমাত্র রয়্যাল টিউলিপে শুধু পিটার হাস না, আসলে বিদেশি কোনো পর্যটক, পুরো রয়্যাল টিউলিপ হোটেলে আজকে কোনো বিদেশি পর্যটক এই পর্যন্ত আজকে আসলে ঢুকেনি, এমন তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি যেটি বিষয়, এখানে আসলে কোনো গ্যাস যখন হোটেলে প্রবেশ করে তখন তারা যদি সেখানে থাকে তাদের নাম এন্ট্রি করা হয়, কিন্তু যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আসলে থাকলে তার নাম এন্ট্রি করা হয় না। এই নিয়ে একটি জটিলতা রয়েছে। তবে আমরা যে খবরটি জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে, এখন পর্যন্ত হাসনাত, সার্জিস জারারা এই হোটেলের 5ম তলায় 3টি কক্ষ তারা ভাড়া নিয়েছেন এবং সেখানেই তারা এখন পর্যন্ত রয়েছেন। এবং
যেটি তারা বলছেন যে কক্সবাজারের এনসিপি নেতৃবৃন্দের যে আজকের যে আগমন ৩৬ জুলাই আজকে গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিনেই তাদের কক্সবাজারের আগমন নিয়েই মূলত এই জটলাটি তৈরি হয়েছে। তো এই ছিল কক্সবাজার এনসিপি নেতাদের আগমনের সর্বশেষ খবর। ইরফানুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্ণ হলেও চট্টগ্রামে 11 শহীদের পরিবার এখনো বিচার চেয়ে ধুকে ধুকে কাঁদছে। সন্তানের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহীদ জননীরা। আদৌ সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আবু জাবেদের ছবিতে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 24-এর গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও দিনের পর দিন সন্তানের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন 3 আগস্ট বহদ্দারহাটে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হওয়া শহীদুল ইসলামের মা। শহীদুল কোনো ছাত্র ছিল না, ছিলেন একজন দোকান কর্মচারী। সেও সেদিন ছুটে গিয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানাতে। আমাদের সন্তানদেরকে এভাবে খুন করছে, এটা বিচার চাই, দ্রুত যেন বিচারটা হয়। ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম মৃত্যু হয় ওয়াসিম আকরাম, শান্ত সহ আরো কয়েকজনের। তাদের স্মৃতি যেন এখনো কাঁদায় পরিবারকে। এখনো বিচার পাই নাই, হত্যার বিচার পাই নাই। একটা বছর হয়ে গেছে। আমাদের পাশে দাঁড়ানোর উচিত সরকার থেকে। আমি তো মা কি আর তো কলজাটা কুলি দেখাইতে পারছি না। এরপর থেকে আরো জোরালো হয় ছাত্র আন্দোলন। এক পর্যায়ে এক দফা আন্দোলনে 5 আগস্ট পেশিবাদ সরকারের বাজে বিদায় ঘণ্টা। আনন্দ উল্লাসে নেমে পড়ে ছাত্র জনতা। তবে গণ অভ্যুত্থানে চট্টগ্রামে প্রাণ গেছে 11 জনের। তাদের পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। ছাত্র আন্দোলনের বছর পূর্তিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার ছুটে যান তাদের পরিবারের কাছে। শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন তারা। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আপনারা দেখছেন যে আমরা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই কবরগুলিতে পুষ্পস্তবক অর্পণ করছি, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুপুরে সার্কিট হাউসে 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতা। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি, বাড়ছে জনদুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। নোয়াখালীতে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আসলে গত 2 দিন বৃষ্টি না থাকলেও আজকে কিন্তু বিকেল 4টা থেকে কিন্তু আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি হচ্ছে। আসলে আমি আপনাকে যদি বলি যে এই বৃষ্টিতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আবার নোয়াখালীতে আসলে বৃষ্টি হলে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ বাড়ে এবং মানুষের ভিতরে আতঙ্ক দেখা দেয়। আমি আপনাকে যদি বলি গত এক সপ্তাহে বৃষ্টিতে নোয়াখালীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের দুর্ভোগের শেষ ছিল না। আমি আপনাকে দেখাই যে নোয়াখালীতে আসলে সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আসলে নোয়াখালী পৌরবাসীর দাবি যে জলাবদ্ধতা নিরসনের জন্য একমাত্র দখল এবং দূষণের জন্য আসলে দায়ী এই জলাবদ্ধতা। জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য পৌরবাসী এবং সাধারণ মানুষ আসলে দীর্ঘদিন থেকে আসলে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনকে জানিয়েছেন যে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের উদ্দেশ্যতার কারণে আসলে জলাবদ্ধতা থেকে আসলে মানুষ মুক্তি পাচ্ছে না। কিন্তু পাশাপাশি সুবর্ণাচর, বেগমগঞ্জ সদরের পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন উপজেলাতে দৃশ্যমান আসলে খাল খনন এবং দখল উচ্ছেদ করা হলেও কিন্তু নোয়াখালী পৌরসভায় এখনও কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে। আসলে বিভিন্ন সড়ক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষের আসলে দুর্ভোগের নেই। মানুষ দখল এবং দূষণ মুক্ত হওয়ার জন্য, জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। পিরসি স্টুডিওতে তানিয়া। সোহাগ, আপনাকে ধন্যবাদ নোয়াখালী থেকে যুক্ত থাকার জন্য। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।